দর্শক, খবরটা বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমার চোখে পড়েনি। প্রতিদিন বাংলাদেশের অন্তত 50টা গণমাধ্যম তো দেখা হয়ই, ভারতীয় অন্তত 10টা গণমাধ্যম দেখা হয়, এছাড়া আন্তর্জাতিক পশ্চিমা গণমাধ্যম 8-10টা গণমাধ্যম দেখা হয়। এই দেখার ভিড়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমে খবরটা আমার চোখে পড়েনি। হতে পারে আমার নজর এড়িয়ে গেছে, কিংবা হতে পারে এতটাই গুরুত্বহীনভাবে খবরটা এসেছে যেটা চোখে পড়ার মতো নয়। কিন্তু ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটাকে বড় করে সামনে এনেছে। খবরটা কি? খবরটা সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা, এই ব্যাপারগুলো আদালতের সিদ্ধান্ত এসেছে। অর্থাৎ টিউলিপ সিদ্দিকীকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের রেড নোটিশের আদেশ এসেছে আদালত থেকে। ভাবা যায় ব্রিটিশ এমপিকে বাংলাদেশ গ্রেপ্তার করবে ইন্টারপোলের মাধ্যমে, এবং বাংলাদেশের আদালত থেকে এই সিদ্ধান্ত আসছে। তো কখন আসছে? যখন প্রফেসর ইউনূস সরকার নেই, নতুন সরকার এসেছে দায়িত্বে। নতুন সরকার এসে সব কিছু গুছিয়ে নিতেই পারেনি, এরই মাঝে আদালত থেকে এরকম একটা চাঞ্চল্যকর আদেশ আসলো। আপনার কি মনে হয়, এটা কি সম্ভব ব্রিটিশ এমপিকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে বিচার করা? এতে করে প্রফেসর ইউনূস ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যে মাটিতে নামিয়ে এনেছিলেন, তারেক রহমানের সরকারও কি সেই একই বোকামি করবে, নাকি তারা কৌশলী পথ অবলম্বন করবে? সেই ক্ষেত্রে আদালতের আদেশের কি হবে? চলুন এই চাঞ্চল্যকর, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি বলছেন আদালত, কি আদেশ দিলেন, একটু জেনে দেখি। গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে তাদের নিউজের ভিত্তিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, বাংলাদেশে বিভিন্ন অভিযোগ ওঠার ফলে নিজের জায়গাটা ক্লিয়ার করার জন্য যিনি মন্ত্রীর জায়গা থেকে, প্রতিমন্ত্রীর জায়গা থেকে পদত্যাগ করেছিলেন, পরবর্তীতে তারা লেবার পার্টি থেকে আবার এটাও বলেছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো প্রমাণিত হয়নি। যখন তারা বলছে অভিযোগগুলো প্রমাণিত হয়নি, এবং তারা অভিযোগ করছে যে বাংলাদেশ তাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে দুদকের মাধ্যমে তার সম্মানহানি করার চেষ্টা করছে, তখন কিন্তু দুই দেশের সম্পর্কের ইস্যু আসে। যদি টিউলিপ সিদ্দিকী অপরাধী হয়ে থাকেন, তাহলে যথাযথভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই যোগাযোগটা স্থাপন করলেই বেটার হতো। কারণ যুক্তরাজ্যের মতো এত প্রভাবশালী একটা রাষ্ট্রের সঙ্গে আপনি চাইলেই 1.5 বছরের জন্য ক্ষমতায় এসে বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে চলে যেতে পারেন, কিন্তু যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, কিংবা বাংলাদেশের নাগরিকরা, তারা কোন বিপদের মধ্যে পড়তে পারে সেটা একবারও ভাববেন না নোবেলজয়ী। সেই ব্যাপারটা কতটা দেশকে ভালোবাসার ব্যাপার, কতটা নিজের ক্যারিশমা, নিজের কি বলবো যে গোয়ার্তুমি প্রতিষ্ঠা করার ব্যাপার, সেটা হয়তো ভবিষ্যতে প্রশ্ন আকারে সামনে আসবেও। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামটা দেখে নিন, সেখানে ইংরেজি গণমাধ্যম, সেইটা বাংলা যদি করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে: ব্রিটিশ এমপিকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশের অনুরোধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। অর্থাৎ বাংলাদেশের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকীকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেপ্তার করা হোক। চলুন একটু ভেতরে জানি। বাংলাদেশের রাজধানীর একটি আদালত বৃহস্পতিবার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে তারা যেন একটি বেসরকারি রিয়েল এস্টেট প্রকল্পের দুর্নীতির অভিযোগে একজন ব্রিটিশ আইন প্রণেতা তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার অনুরোধ করেন। টিউলিপ সিদ্দিকী একজন প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী, লন্ডনের হ্যামস্টেড এবং হাইগেটের এমপি। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে মুখোমুখি হচ্ছেন, কারণ দেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। সিদ্দিকীকে ইতিমধ্যেই বাংলাদেশের তার ক্ষমতাশালী খালা, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জড়িত করে 3টি দুর্নীতির মামলায় 6 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সিদ্দিক এর আগে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন, রায়কে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে তিনি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক নন। তিনি দাবি করেছিলেন তিনি বাংলাদেশি নাগরিক নন, কিন্তু দুদক দাবি করেছিল টিউলিপ বাংলাদেশি নাগরিক। কমিশন জানিয়েছে যে সিদ্দিক হাসিনার সাথে তার সংযোগ ব্যবহার করে ঢাকার অভিজাত গুলশান এলাকায় একটি বেসরকারি কোম্পানিকে জমি দেওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলেছিলেন। মানে তিনি লন্ডনে বসে থেকে বাংলাদেশে প্রভাব ফেলেছেন একটা কোম্পানিকে জমি দেওয়ার ব্যাপারে, সেই অভিযোগ করা হয়েছে। সিদ্দিক হাসিনার ছোট বোন রেহানার মেয়ে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন। খুবই ভালো আদেশ। এখন দেখা যাচ্ছে সেই আদেশ সরকার কিভাবে কার্যকর করে কিংবা সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা হলো কিনা সেটাও আমরা দেখব। কমিশনের সহকারী পরিচালক AK মুর্তজা আলী সাগর তাকে গ্রেপ্তারের সুবিধার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ চাওয়ার পর এই আদেশ দেয়া হয়। দুদকে আদেশ চেয়েছে, দুদক রেড নোটিশ, ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ চেয়েছে, আদালত আদেশ দিয়ে দিয়েছে, খুবই ভালো। বৃহস্পতিবার সিদ্দিকের পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এর আগের ইতিহাস আরও বলেছে। এই হচ্ছে ঘটনা। ঢাকার একটা অভিজাত এলাকা গুলশানে একটা প্রতিষ্ঠানকে জমি দেওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলেছিলেন তিনি, অর্থাৎ ব্রিটিশ MP তার প্রভাব ফেলেছিলেন। একটা জমি দেওয়া হয়েছিল একটা কোম্পানিকে, সেই অভিযোগে তাকে ইন্টারপোলের রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করতে হবে এমন আদেশ বাংলাদেশের আদালত থেকে দেয়া হচ্ছে। দর্শক, আদালত ব্যাপারে তো কিছু বলা যায় না, তেমন কিছু বলা উচিত না, বলতেও চাই না আমরা, কিন্তু আদালত যে আদেশটা দিলেন সেই আদেশ সরকারকে বেকায়দায় ফেলে কিনা। প্রফেসর ইউনূস সরকার হলে অবশ্য অনেক বেশি খুশি হতেন। তারেক রহমানের সরকার নিশ্চয়ই যুক্তরাজ্যের সঙ্গে, যে দেশে তিনি 17 বছর কাটালেন, যে দেশের সংস্কৃতি সম্পর্কে তিনি খুব ভালো জানেন, সেই মহা ক্ষমতাধর একটা দেশের সঙ্গে এবং দেশের ক্ষমতাসীন দলের একজন MP-কে নিয়ে এই ধরনের ইন্টারপোল রেড নোটিশ খেলা খেলে তারেক রহমান নিশ্চয়ই লন্ডনের সঙ্গে ঢাকার সম্পর্ক খারাপ করতে চাইবেন না। কারণ কূটনৈতিক কার্যক্রম, কূটনীতি, পররাষ্ট্রনীতি আর নোংরা রাজনীতি একেবারেই আলাদা জিনিস। প্রফেসর ইউনূস সরকারের আমলে চতুর্দিকে যে নোংরা রাজনীতি হয়েছে, একটা দল নিরপেক্ষ সরকারও যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপার স্যাপারগুলো করেছেন এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন, যার উদাহরণ আমরা দেখছি। দুদকে শত শত অভিযোগ, হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ পর্যন্ত এসেছে। দুদক সেই ব্যাপারগুলোতে এখনও কিন্তু কোনো কথা বলেনি। দেখা যাক দুদক সেই সব ব্যাপারে কি কথা বলে সামনে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।